ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। শুরুটা অবশ্য অস্ট্রেলিয়া বাংলাদেশ টেস্ট সিরিজের খবর দিয়ে করতে চাই, কারণ ডারউইনে বাজিমাত করেছে হাসান মাহমুদরা। হাসান মাহমুদের বোলিং তাণ্ডবে ডারউইন টেস্টের প্রথম দিনটা পুরোপুরি বাংলাদেশের ছিল। এই পেসারের 6 উইকেট নেয়ার ম্যাচে 198 রানে অল আউট হয়ে যায় মাইটি অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে 1 উইকেটে 96 রান করে দিন শেষ করেছে টাইগাররা। ডারউইন টেস্টের প্রথম দিন শেষে মাঠের সাউন্ড বক্সে ঘোষণা আসলো, শেষ মিনিটেও গ্যালারিতে উপস্থিত প্রায় 5,500 দর্শক। বাড়ি ফেরার সময় তারা যে সাথে করে নিয়ে গেছে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একটা দাপুটি দিন উপভোগ করার স্মৃতি। 9,000 দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়াম এদিন কানায় কানায় পূর্ণ ছিল অস্ট্রেলিয়ান ভক্তদের ভিড়ে। গ্যালারিতে হাতে গোনা কয়েকজন বাংলাদেশি সমর্থক থাকলেও দিন শেষে পুরো টাইগার শিবির জুড়ে যে স্বস্তির বার্তা। টস জিতে বড় সংগ্রহের আশায় ব্যাটিং বেছে নেয় স্বাগতিকরা। তবে হাসান মাহমুদ, তাসকিন ও ইবাদত হোসেনের বোলিং তোপে একটুও স্বস্তি মেলেনি অজি ব্যাটারদের। ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্যাম ওয়েদারল্যান্ড কিংবা ক্যামেরন গ্রিন কেউই থিতু হতে পারেননি টাইগার পেসারদের সামনে। মাত্র 2.5 দিনে ম্যাচ শেষ হওয়া নিয়ে শঙ্কা থাকলেও প্রথম সেশনে 4 আর দ্বিতীয় সেশনে আরো 4 উইকেট নিয়ে 2.5 সেশনেই অল আউট অস্ট্রেলিয়া। ক্যারিয়ার সেরা স্পেলে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে 5 উইকেট শিকার করে ইতিহাস গড়েন হাসান মাহমুদ। তার সুইং জাদুতে অজি ব্যাটারদের অগ্নি পরীক্ষায় দিতে হয়েছে। এছাড়া তাসকিন এবাদতদের জোড়া শিকারে শেষ পর্যন্ত 198 রানেই গুটিয়ে যায় অজিরা। এরপর বাংলাদেশের ব্যাটাররা অজি পেস আক্রমণ কতক্ষণ সামলাতে পারবেন এই প্রশ্ন যখন সবার মনে, তখন দৃঢ়তায় ঢাল হয়ে দাঁড়ান তানজিদ তামিম আর মমিনুল হক। দলীয় 20 রানে সাদমান ইসলাম ফিরে গেলেও প্রথম দিন শেষে 1 উইকেটে 96 রান তুলেই মাঠ ছেড়েছে সফররতরা। দিন শেষে স্বাগতিকদের চেয়ে মাত্র 102 রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। লিড নেওয়ার অপেক্ষায় এখন টাইগাররা। অস্ট্রেলিয়ার মাটিতে ডারউইন টেস্টে বাংলাদেশের স্বপ্নীল শুরু। পেসারদের দুর্দান্ত তাণ্ডবের পর ব্যাটারদের স্বস্তির শেষ। দিন শেষে অস্ট্রেলিয়াকে কোণঠাসা করে রাখলো বাংলাদেশ। এখনো লম্বা পথ পাড়ি দেওয়ার বাকি। ক্ষণে ক্ষণে রং বদলানোর ক্রিকেট টেস্ট। তবে সেই রংটা বাংলাদেশ যদি ধরে রাখতে পারে দ্বিতীয় দিনেও, তবে নিঃসন্দেহে এই টেস্টে বড় কোনো চমক দেখানোর সুযোগ থাকবে টাইগারদের সামনে। সেই চমক দেখাতে পারে কিনা সেটা তো একটা বড় প্রশ্ন। তবে তার আগে ব্যাটারদের দায়িত্বটা বড় স্কোর সংগ্রহ করা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মারারা ক্রিকেট গ্রাউন্ড, ডারউইন, অস্ট্রেলিয়া। না, ব্যাটারদের যে দুর্বলতা সেটা তো ছিলই, তবে সেটা অনেকটা পুষিয়ে দিচ্ছে অন্তত প্রথম দিনে বার্তাটা স্পষ্ট মমিনুল, তানজিদ তামিমদের। তবে বাংলাদেশ এটা এক্সপেক্ট করেছিল কিনা, কিংবা সমর্থকরা যে সেই 23 বছরের কথা বলা হচ্ছিল কতটা পার্থক্য, হাসান মাহমুদরা দেখালেন যে পার্থক্য তো আছেই। বিশেষ করে কাউন্টিতে খেলার যে অভিজ্ঞতা সেটা কাজে দিয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে। বিশ্বসেরা দলের বিপক্ষে সেরাটা দিতে পেরে তাই খুশি হাসান মাহমুদ। ম্যাচেই প্রশংসা কুড়িয়েছেন হেড লায়নদের। এদিকে আউট নাকি নট আউট বিতর্কে সরল স্বীকারোক্তি স্টিভ স্মিথের। বিষণ্ণ মন, মুখে হতাশার ছাপে স্পষ্ট। বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড নিয়ে যে হতাশার দিনটাই পার করতে হয়েছে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়ার। ঘরের মাঠে এশিয়ান দলের বিপক্ষে টেস্টে সর্বনিম্ন দলীয় রানের লজ্জা। যদিও মাত্র 2 রানে জীবন পেয়ে দলের সবচেয়ে সফল ব্যাটার হিসেবে খেলেন 71 রানের ইনিংস। তবে দিনের শুরুতে আউট নাকি নট আউট সে নিয়েও ছিল বিতর্ক। দিন শেষে স্মিথের সরল স্বীকারোক্তি, আমি বল ব্যাটে লাগার মতো কিছু একটা ফিল করেছি। যদি আউট দিত চলে যেতাম, কিন্তু মনে হচ্ছে টেকনোলজি আজ আমাকে বাঁচিয়ে দিয়েছে। স্মিথ রক্ষা পেলেও বাংলাদেশের পেসারদের সামনে রক্ষা পায়নি বাকিরা। ভারত পাকিস্তানের পর অস্ট্রেলিয়ার মাটিতেও ফাইফার। স্মিথের উইকেট যেমন বিশেষ, তেমনি এই সাফল্যের পেছনে কাউন্টি খেলার অভিজ্ঞতাও কাজে দিয়েছে বললেন হাসান মাহমুদ। অভিজ্ঞতার দিক থেকে বলবো যে কন্ডিশন ওয়াইজ বোথ সিমিলার আমি পেয়েছি, এবং ওখানে আসলে বোলিং করার পরে আরেকটু আমি কনফিডেন্ট ফিল করি নিজেকে যে এই কন্ডিশনগুলোতে আসলে কীভাবে বল করতে হয় বা কোন লেন্থে বল করতে হয়, এটা আসলে খুবই শেখার বিষয় আছে। এবং প্র্যাকটিসেও অনেক আমরা ভালো প্র্যাকটিস করেছি, ইভেন নিউ বল উইথ দ্য ওল্ড বল। স্মিথ যেমন দিন শেষে প্রশংসা করেছে এই টাইগার পেসারের, তেমনি মাঠেও অজি ক্রিকেটারদের অবাক করেছেন এই ডানহাতি পেসার। ম্যাচের মধ্যে ট্রাভিস হেড বলছিল গুড বোলিং, এবং
নেথান লায়নও বলতেছিল যে তোমার কয়টা ফাইফার হয়েছে, তো ওরা জাস্ট ম্যাচে কিছু কোয়েশ্চেন করছিল আমাকে। আমি তিনটাকেই বলবো যে খুবই ভালো অ্যাচিভমেন্ট আমার জন্য, যে ওয়ার্ল্ডের বেস্ট টিমের সাথে আমি যে ফাইফার পেয়েছি, এবং আমি চাবো যে এটা কন্টিনিউ করে যাওয়া, এবং সামনে আরও চ্যালেঞ্জ আসবে, সামনে আরও খেলা আছে। বিশ্বসেরা দলের বিপক্ষে সেরাটা দিতে পেরে খুশি থাকলেও বাকি দিনগুলোতেও এভাবেই দলের ভালো করার প্রত্যাশা হাসান মাহমুদের। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ডারউইন, অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়ার এই 198 রান তোলার পেছনে 71 রান করে সবচেয়ে বড় অবদানটা কিন্তু রেখেছেন স্টিভ স্মিথ। ক্যাচ মিসে জীবন পাওয়া, স্নিকোমিটারে আউটসাইড এইজের কোনো স্পাইক খুঁজে না পাওয়া, ডাইভ দিয়ে শুয়ে থাকা কিংবা সাইড স্ক্রিন নিয়ে সমস্যায় দর্শকদের থেকে মজার কথা শোনা, নানা কারণে স্মিথের এই ইনিংস ঘটনাবহুল। স্টিভেন স্মিথ তখন 7 বলে 2 রানে অপরাজিত। ইবাদত হুসেইনের বল স্মিথের আউটসাইড এজ লেগে বল গেল থার্ড স্লিপে। ক্যাচটা নিতে পারেননি তানজিদ হাসান তামিম। স্মিথের ঘটনাবহুল ইনিংসের শুরুটাও সেখানেই। পরের ওভারে সেই স্লিপটাই সরিয়ে নিলেন বাংলাদেশ ক্যাপ্টেন। এইজ লেগে সেই জায়গা থেকেই ইনিংসে স্মিথের প্রথম বাউন্ডারি। ঠিক 3 ওভার বাদে স্মিথের বিপক্ষে আরও একটা অ্যাপিল। বাংলাদেশের খেলোয়াড়রা ততক্ষণে সেলিব্রেট করতে শুরু করেছিলেন। আম্পায়ার আউট দেননি। রিভিউ নেয়ার পর স্মিথও ড্রেসিং রুমের দিকে হাঁটা ধরছিলেন, কিন্তু স্নিকোমিটার দেখালো ব্যাট বলের সংস্পর্শই হয়নি। আরেকবার বেঁচে গেলেন স্মিথ। তার রান তখন 7। স্মিথ যখন 13 রানে ব্যাট করছিলেন, পয়েন্টে ঠেলেই রানের জন্য ছুটেছিলেন। রান হবে না বুঝতে পেরে ডাইভ দিয়ে কোনো মতে উইকেট বাঁচিয়েছিলেন। এরপর মাটিতেই খানিকক্ষণ শুয়ে রইলেন, যেন মনে হবে লাঞ্চের পর স্মিথ যেন কোনো ভাত ঘুম দিচ্ছেন। স্মিথ তো মূলত এমনই, ব্যাটিং যেমন আনঅর্থোডক্স, কাজকর্মেও তাই। ব্যাটিং চলাকালেই একবার নন স্ট্রাইকে দাঁড়ানো স্মিথকে দেখা গেল গলফ অনুশীলনে, আর ডিফেন্স করে সেই বিখ্যাত নো রান বলে চিৎকার তো আছেই। ব্যাটারদের সাইড স্ক্রিন জনিত সমস্যা নিয়মিতই, স্মিথেরও হচ্ছিল। সেখানে থাকা একজন দর্শককে সরতে বললেন স্মিথ। সেই দর্শক আবার উল্টো স্মিথের উপর ক্ষেপে বলেছেন, স্টপ বিং প্রিন্সেস। এত সব কিছুর ভিড়ে সব অজি ব্যাটারদের আসা যাওয়ার মিছিলেও এক প্রান্তে অবিচল ছিলেন স্টিভেন স্মিথ। কেন তাকে মডার্ন ডে ক্রিকেটের ডন ব্র্যাডম্যান বলা হয়, কেন তিনি ফ্যাবুলাস ফোরের একজন, সেটাই তিনি প্রমাণ করেছেন। অস্ট্রেলিয়া 198-এ অল আউট, স্মিথ 109 বলে 71। স্মিথ আসলে এমনই, যতক্ষণ ব্যাট করবেন কিছু না কিছু ঘটবেই। তিনি যতখানি ব্যাটার, তার চেয়েও বড় ক্যারেক্টার। ক্রিকেট দুনিয়ায় এমন ক্যারেক্টার সহসা আসে না, এমন এন্টারটেইনার সহসা আসে না। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। টাইগারদের এই আগুনে বোলিংয়ে অস্ট্রেলিয়ার গণমাধ্যমে লাল সবুজদের দাপট। 23 বছর আগের সেই অসহায় আত্মসমর্পণ যেন পরিণত হয়েছে টাইগার পেসারদের এক ঐতিহাসিক রাজত্বে। এক যুগের বেশি সময়ের দীর্ঘ অপেক্ষা আর না পাওয়ার যত অবজ্ঞা, সবকিছুর জবাব মাঠে দিয়েছে টাইগাররা। ম্যাকগ্রা ব্রেটলির দেশে কামিন্সদের মাটিতে তাদেরকেই গুটিয়ে দিয়েছে মাত্র 198 রানে। বল হাতে তাসকিন, ইবাদত হাসানরা প্রমাণ করলেন সময় বদলেছে, বদলে গেছে বাংলাদেশ। ডারউইন টেস্টের প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার গণমাধ্যমের শিরোনাম অজিদের ব্যাটিং দোষ, সেই সাথে বাংলাদেশের দাপুটে বোলিং। 23 বছরে কতটা বদলেছে লাল সবুজের দেশটা, সেই জবাবটাই অজিরা পেয়েছে এমন শিরোনামই। কখনো কখনো অপেক্ষায় মিশে থাকে অবজ্ঞা। 23 বছর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার আমন্ত্রণ না পাওয়া যেন সেই কথাই মনে করিয়ে দেয়। সাকিব তামিমদের একটা প্রজন্মের তো খেলাই হয়নি রাজশিক এই ফরম্যাটে। কিন্তু সময় বদলেছে। এক ক্ষতবিক্ষত ইতিহাস আর এক বুক স্বপ্ন নিয়ে আবারও অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ। প্রথম টেস্টের প্রথম দিনই সব প্রশ্নের উত্তর যেন মাঠেই দিল টাইগাররা। অজিদের রীতিমতো মূর্তিমান আতঙ্ক হয়ে আসলেন হাসান মাহমুদ। সেই আগুনে পড়ে খাক অস্ট্রেলিয়ার দম্ভ। এশিয়ার কোনো দেশের বিপক্ষে সর্বনিম্ন 198 রানে অল আউট। ম্যাকগ্রা, ব্রেটলি, কামিন্সদের দেশে কিনা 10 উইকেট পকেটে পড়ল টাইগার পেস ব্যাটারি।
দুদিনেই টেস্ট শেষ হওয়ার সংখ্যা থাকা দলটার এমন পারফরমেন্সে তাই রীতিমতো চমকে গিয়েছে অস্ট্রেলিয়ার গণমাধ্যম। ফক্স স্পোর্টসের শিরোনামে বলা হয়েছে বাংলাদেশের অন্যতম এক সেরা দিন। পাশাপাশি ফক্স ক্রিকেটের শিরোনাম প্রথম দিনেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অজিরা। স্মৃতির পাতায় ফিরে গেলে এই ডারউইনেই 2003 সালে অজিদের বিপক্ষে লাল বলে লড়াই নেমেছিল বাংলাদেশ। গ্লেন মেগরা আর ব্রেটলির আগুনে বোলিংয়ের সামনে সেদিন অসহায় আত্মসমর্পণ করেছিল বাংলাদেশের ব্যাটাররা। 2 দশকের ব্যবধানে দৃশ্যপটে এবার তাসকিন, এবাদত, হাসানরা। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। হাসান মাহমুদের বাজিমাত আসলে, কারণ ভারত পাকিস্তানের পর অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে 5 উইকেট নেবার কীর্তি গড়েছেন পেসার হাসান মাহমুদ। 55 রানে এই পেসারের 6 উইকেট নেবার দিন 198 রানে গুটিয়ে গেছে অজিরা। হাসানের সুইং নাহিদ রানার গতির অভাবটা দূর করেছে অনেকটাই। সেই সাথে ডারউইনে দারুণ বোলিং করেছেন তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনও। ডারউইন টেস্টের প্রথম দিনে 200 আগেই গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া, শক্তিশালী অস্ট্রেলিয়া। যে অস্ট্রেলিয়া 2 দিন নাকি 3 দিনের টেস্ট জিতবে সেটা নিয়েই ডারউইন টেস্টের আগে সবচেয়ে বড় আলোচনা ছিল। সেই অস্ট্রেলিয়াই 200 রানে স্পর্শ করতে পারেনি ডারউইন টেস্টের প্রথম ইনিংসে, যার পেছনের নায়কটা হচ্ছেন টাইগার পেসার হাসান মাহমুদ। ক্যারিয়ার রেকর্ড গড়া 6 উইকেট নিয়েছেন এই টাইগার পেসার। স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, জ্যাক ওয়েদারল সহ মোট 6টি উইকেট নিয়েছেন তিনি এই ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে। প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে গড়েছেন 5 উইকেট শিকারের অন্য এক রেকর্ড। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম বাংলাদেশি পেসার হিসেবেও 5 উইকেট নেওয়ার কীর্তি করেছেন হাসান মাহমুদ। এর আগে মোহাম্মদ রফিক এবং সাকিব আল হাসান এই 2 স্পিনার অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 উইকেট শিকার করেছিলেন। দিনের শুরু থেকেই কোনো বল ইন সুইং, কোনো বলে আউট সুইং, দারুণ সব ডেলিভারিতে নাস্তানাবুদ করেছেন অজি ব্যাটারদের। একের পর এক উইকেট শিকারে কোণঠাসা করে রেখেছিলেন অস্ট্রেলিয়াকে। সঙ্গে তাসকিন আহমেদ, এবাদত হোসেনের যোগ্য সাপোর্ট, দুজনেই শিকার করেছেন 2টি করে 4টি উইকেট। সব মিলে বাংলাদেশি পেসারদের 10 উইকেট শিকারে প্রথম দিনে চা বিরতির পরেই গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। হাসান মাহমুদের ক্যারিয়ারের নিঃসন্দেহে সবচেয়ে বড় একটা অর্জন। তার ক্যারিয়ার সেরা স্পেল, সব মিলে 6 উইকেট শিকার। বাংলাদেশের পেসাররা ডমিনেট করছে অস্ট্রেলিয়ার মাটিতে। নাহিদ রানা না থাকার আক্ষেপটা নিশ্চয়ই আছে। নাহিদ রানা থাকলে হয়তো এর চেয়ে কম রানে আউট হতে পারতো, নাও পারতো। তবে এই উইকেটে নিঃসন্দেহে নাহিদ রানার গতি, সুইং, বাউন্স সব মিলে অস্ট্রেলিয়া আরো কোণঠাসা হয়ে থাকতে পারতো। নাহিদ রানাকে অস্ট্রেলিয়ার ব্যাটারদের আরো বেশি নাচাতে পারতেন, সেসব প্রশ্ন তো আছে। তবে সেই আক্ষেপ ছাপিয়ে বাংলাদেশের 3 পেসার হাসান মাহমুদ, এবাদত, তাসকিনরা যেভাবে অস্ট্রেলিয়ার মাটিতে দাপট দেখিয়েছে, গ্যালারি ভর্তি অস্ট্রেলিয়ানদের সামনে যেভাবে ছন্দময় পারফরমেন্স করেছে, সেটা যদি ধরে রাখতে পারে নিঃসন্দেহে এই টেস্টে বাংলাদেশের সামনে সুযোগ আছে বড় কোনো চমক দেখানোর। আর মাউন্ট মঙ্গানুইতে যেমন এবাদত হোসেনের দারুণ এক স্পেলে নিউজিল্যান্ডকে নিউজিল্যান্ডের মাটিতে হারিয়েছিল বাংলাদেশ, এবার কি হাসান মাহমুদ, এবাদত, তাসকিনদের দারুণ নৈপুণ্যে অস্ট্রেলিয়ার মাটিতে কোনো চমক দেখাতে পারবে? যে ডারউইনে 23 বছর আগে আন্তর্জাতিক ম্যাচের যাত্রা হয়েছিল বাংলাদেশের ম্যাচ দিয়ে, যেখানে 2.5 দিনেই বাংলাদেশ হেরে গিয়েছিল ইনিংস ব্যবধানে। সেই 23 বছর পর বাংলাদেশ ডমিনেট করছে অস্ট্রেলিয়ার মাটিতে। নিঃসন্দেহে দেশের ক্রিকেটের এক অনন্য অর্জন হয়ে থাকবে এই ডারউইন টেস্টটা। দেখার বিষয় শেষ পর্যন্ত বাংলাদেশ এই পারফরমেন্সের ধারাবাহিকতা কতটা ধরে রাখতে পারে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মারারা ক্রিকেট গ্রাউন্ড, ডারউইন, অস্ট্রেলিয়া। সবার আগে ঘর গুছিয়ে দলবদল সম্পন্ন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঢাকঢোল আর বাদ্যযন্ত্রের তালে ফুটবলারদের ঘোড়া গাড়িতে চড়িয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ঐতিহ্যবাহী ক্লাবটি। জাতীয় দলের 11 ফুটবলার ভেড়ানোর পাশাপাশি দলটির বড় আকর্ষণের নাম আনিসুর রহমান জিকো। বৃহস্পতিবার দুপুরে কিংস থেকে সাদা কালো ডেরায় নিজের নাম লেখান এই গোলরক্ষক। ঐতিহ্য আর আবেগ মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে যেন অবিচ্ছেদ্য 2 শব্দ। ঘরোয়া ফুটবলে নিজেদের হারানো গৌরব ফেরানোর প্রত্যয় নিয়েই নতুন ফুটবল মৌসুমে সবার আগে দল গুছিয়ে চমক দেখিয়েছে সাদা কালো শিবির। ক্লাব প্রাঙ্গণ থেকেই শুরু হয় উৎসব। খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের অংশগ্রহণে পুরো আয়োজন নেয় ভিন্ন এক মাত্রা। ঢাক ঢোল আর বাদ্যযন্ত্রের তালে উৎসবে পরিণত হয় মোহামেডান প্রাঙ্গণ। সুলেমান দিয়াবাতেকে ফিরিয়ে আনার পাশাপাশি জাতীয় দলের 11 ফুটবলার ভেড়ানো হয় ঐতিহ্যবাহী ক্লাবটিতে। উজবেকিস্তান কিংবা ডেনমার্ক থেকে কোচ আনার প্রক্রিয়া চলছে সাদা কালো শিবিরে। বিদেশি খেলোয়াড়দের মধ্যে আমরা সুলেমান দিয়াবাতে এবং টনি, সানডে এবং আমাদের যে গতবার খেলেছে
মুজাফফরকে আমরা দলে এই 4 জন খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করেছি। আর লোকাল খেলোয়াড়দের মধ্যে থেকেও আমরা উদীয়মান খেলোয়াড়দেরকে দলে ভিড়িয়েছি। আমাদের এই কোচটা আমরা চেষ্টা করতেছি 2 জায়গায়, ডেনমার্কে আর উজবেকিস্তানে। আমার মনে হয় 2-1 দিনের ভিতরে আমরা হয়ে যাওয়ার পরে আমরা আপনাদের ঘোষণা দেব। আশা করি আগামীতে যে ফুটবল দল আমরা গড়েছি, ইনশাআল্লাহ আমরা আগামীতে এই ফুটবল মৌসুম হবে মোহামেডান স্পোর্টিং এর ইনশাআল্লাহ। নতুন মৌসুমে মোহামেডানের জার্সিতে মাঠ মাতাবেন আনিসুর রহমান জিকো। বৃহস্পতিবার দুপুরে নির্ভরযোগ্য এই গোলরক্ষককে দলে নেওয়ার খবর নিশ্চিত করে সাদা কালোরা। দীর্ঘদিনের আক্ষেপ ঘুচিয়ে মাঠের পারফরমেন্স দিয়ে জাতীয় দলে ফেরার প্রত্যয় জিকো। নতুন ঠিকানায় আসছি, তো সবকিছু নতুন, তো আশা করি ক্লাবকে শিরোপা জেতার জন্য সাহায্য করব। জাতীয় দলের জার্সিতে খেলতে চাই, সবসময় রেডি থাকি, যখনই সুযোগ আসবে নিজের সেরাটা দিব এবং দেশকে জেতার জন্য সাহায্য করব। আনুষ্ঠানিকভাবে পরিচিতি পর্ব শেষে আয়োজন করা হয় রাজকীয় বরণ। ঘোড়ার গাড়িতে করে মতিঝিল এলাকা প্রদক্ষিণ করে বাফুফে ভবনে নিয়ে যাওয়া হয় মোহামেডানের ফুটবলারদের। এমন ভিন্নধর্মী অভিজ্ঞতা মাঠে ভালো করার অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন ফাহিম সুজনরা। আমি চাই যে সব ক্লাবে এরকম দল বদল করুক, তাহলে প্লেয়াররাও একটু মোটিভেট হবে। যেহেতু তারা আমাদের যে প্রত্যাশাতে এবার দলে নিছে, আমরা যেন তাদের সেই প্রত্যাশাটা পূরণ করতে পারি। তারকা ফুটবলারদের নিয়ে এবার শক্তিশালী দল গড়ে তাক লাগিয়েছে মোহামেডান। পাশাপাশি দল বদলের আয়োজনেও নিজেদের ঐতিহ্য আর জৌলুসের ছাপ রেখেছে সাদা কালোরা। এখন মাঠের পারফরমেন্সে সে আয়োজনের প্রতিফলন ঘটানোই সাদা কালো শিবিরের মূল চ্যালেঞ্জ। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। বাবার মৃত্যুর 4 দিন পরই মাঠে ফিরেছেন লিওনেল মেসি। কঠিন সময়েও দলের হয়ে খেলার সিদ্ধান্তে মুগ্ধ ক্যাসেমিরো। ব্রাজিলিয়ান তারকার মতে এজন্যই মেসি এত মহান। বৃহস্পতিবার ভোরে লিগস কাপে মেক্সিকোর ক্লাব লিওনের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন মেসি। এর আগে বাবাকে শেষ বিদায় জানাতে আর্জেন্টিনায় গিয়েছিলেন মেসি। সেখান থেকে দ্রুত মায়ামিতে ফিরে দলের হয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেন তিনি। মেসির এই সিদ্ধান্তে মুগ্ধ হয়ে ক্যাসেমিরো বলেন, তবে তার অবিশ্বাস্য নিবেদন আমাকে সত্যিই অবাক করেছে। এনজো ফার্নান্দেজকে নিয়ে চলমান অনিশ্চয়তার অবসান ঘটাতে চূড়ান্ত সময়সীমা দিয়েছে চেলসি। আর্জেন্টাইন এই মিডফিল্ডারের জন্য দিতে হবে 120 মিলিয়ন পাউন্ড বা তার বেশি। আগ্রহী ক্লাবগুলোকে শুক্রবার বিকেল 5টার মধ্যে চেলসির কাছে প্রস্তাব পাঠাতে হবে, যা বাংলার সময় রাত 10টায়। এনজোর সম্ভাব্য গন্তব্য হিসেবে ম্যানচেস্টার সিটির নামই এখন সবচেয়ে বেশি আলোচনায়। তবে চেলসির চাওয়া 120 মিলিয়ন পাউন্ড দিতে রাজি কিনা তা এখনও নিশ্চিত নয়। রিয়াল মাদ্রিদ অবশ্য আগেই জানিয়েছে এনজোকে দলে নেওয়ার পরিকল্পনা নেই তাদের। এখন শুক্রবারের মধ্যে 120 পাউন্ডের প্রস্তাব আসে কিনা সেটাই দেখার বিষয়। না হলে স্ট্যামফোর্ড ব্রিজে থেকেই নতুন মৌসুম শুরু করবেন আর্জেন্টাইন তারকা। বিশ্বকাপ জয়ের পর এবার গোল্ডেন বয় পুরস্কারের দৌড়েও দারুণভাবে এগিয়ে আছেন পাউ কুবার্সি। মাত্র 19 বছর বয়সে ফুটবল বিশ্বে নিজের প্রতিভার জোরালো ছাপ রেখে চলেছেন স্পেন ও বার্সেলোনার তরুণ এই ডিফেন্ডার। পুরো মৌসুম জুড়ে অসাধারণ পারফরমেন্স দেখিয়ে নজর কাড়েন এই তরুণ। বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জয়ের পাশাপাশি তিনি ক্লাব পর্যায়ে বড় সাফল্য পেয়েছেন। জিতেছেন লা লিগা ও স্প্যানিশ সুপার কাপের মতো গুরুত্বপূর্ণ শিরোপা। বার্সেলোনার অনুশীলনে ফিরেই এখন 2026 সালের গোল্ডেন বয় পুরস্কারের অন্যতম প্রধান ফেভারিট হিসেবেও বিবেচিত হচ্ছেন কুবার্সি। ইতালির একটি প্রতিষ্ঠান এই পুরস্কার দিয়ে থাকে প্রতি বছর। ওদিকে পিএসজিতে লুইস এনরিকের অধ্যায় যেন থামছেই না। যোগ দেওয়ার পর এখন পর্যন্ত পিএসজিকে নিয়ে 13টি শিরোপা জিতেছেন তিনি। একের পর এক ট্রফি জিতে প্যারিসের ক্লাবটিকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন এই স্প্যানিশ কোচ। লিগ 1, ফরাসি কাপ ও ফ্রেঞ্চ সুপার কাপ টানা 2বার করে জয়ের পাশাপাশি এনরিকে জিতেছেন টানা 2 চ্যাম্পিয়ন্স লিগ ও 2 ইউরোপিয়ান সুপার কাপ। সঙ্গে আছে একটি ইন্টারকন্টিনেন্টাল কাপও। এত সাফল্যের পর এবার লক্ষ্য আরও বড়, টানা 3য়বার চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইউরোপের ইতিহাসে নতুন রেকর্ড গড়তে চান এনরিকে। ক্লাব মালিকানায় পা রাখতে যাচ্ছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। আন্দোরা ভিত্তিক বিনিয়োগ তহবিল ক্লেন্টন স্পোর্টের সঙ্গে মিলে ফ্রান্সের বাস্কেটবল ক্লাব এএস মোনাকোর নিয়ন্ত্রণ নিতে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছেন তিনি। প্রস্তাবে মোনাকোর 25 লাখ ইউরোর ঋণ পরিশোধ, 50 লাখের ইউরোর ব্যাংক গ্যারান্টি এবং আগামীতে 3 থেকে 5 মৌসুমে প্রতি বছর প্রায় 1 কোটি ইউরো বিনিয়োগের প্রতিশ্রুতি রয়েছে। আর্থিক সংকটে থাকা ক্লাবটির মালিকানা নিতে এর আগে হেলেন হোল্ডিংসও আগ্রহ দেখিয়েছিল, তবে প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় তাদের আবেদন প্রত্যাখ্যান হয়েছে। এখন রোনালদিনোর প্রস্তাবে মালিকানা লড়াইয়ে নতুন মাত্রা পেয়েছে। আগামী 18 আগস্টের মধ্যে প্রয়োজনীয় নথি জমা দিয়ে ফরাসি কর্তৃপক্ষের কাছে আপিল করবে মোনাকো। সেই সিদ্ধান্তের উপরই অনেকটা নির্ভর করছে ক্লাবটির ভবিষ্যৎ। প্রাক মৌসুমে জয়ের ধারা অব্যাহত রেখে তেরেসা হেরেরা ট্রফি জিতেছে রিয়াল মাদ্রিদ। রিয়াসোরে দেপার্থিভো দে লা করুনিয়াকে 1-0 গোলে হারিয়ে
13 বছর পর এই ট্রফি পুনরুদ্ধার করেছে হোসে মরিনিওর দল। ক্লাব ইতিহাসে এটি রিয়ালের 10ম তেরেসা হেরেরার ট্রফি জয়। ম্যাচের প্রথমার্ধে একেবারে বিরতির আগ মুহূর্তে গোলটি করেন ব্রাহিম দিয়াজ। গোলের শুরুটা হয় গোলরক্ষক আন্দ্রেই লুনিনের হাত থেকে। তার লম্বা থ্রো নিয়ন্ত্রণ করে প্রায় অর্ধেক মাঠ পেরিয়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন ব্রাহিম। এই জয়ে প্রাক মৌসুমে 3 ম্যাচে 2টি জয় ও 1 ড্র নিয়ে অপরাজিত থাকল রিয়াল। লা লিগা শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে রোববার শালকে 0-4 এর মুখোমুখি হবে মাদ্রিদ। বলিভিয়ায় সাও পাওলোর দলকে বহনের জন্য নির্ধারিত একটি বাসে মিলেছে 86.5 কেজি গাঁজা। কোচাবাম্বা অঞ্চলে পুলিশ বাসটি থামিয়ে তল্লাশি চালালে 4টি ব্যাগে রাখা মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসটির 3 চালককে আটক করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে সাও পাওলোর খেলোয়াড় বা কর্মকর্তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে ক্লাবটি, কেননা দলটি আগেই অন্য একটি বাসে বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছেছিল। পরিবহন প্রতিষ্ঠান বুসেস কসমোস জানিয়েছে জব্দ হওয়া বাসটির পরিবর্তে অন্য বাস দেওয়া হয়েছিল। ঘটনাটি তদন্ত করছে বলিভিয়া মাদক বিরোধী কর্তৃপক্ষ। এই ছিল আজকে স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।